আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জব কাউন্সিলের লাইভ ক্লাসে আমি মির্জালাল সুমন স্যার এবং আমার সাথে শরীফ স্যার আছেন। আমরা দুইজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসে আমরা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তো এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। তো আমাদের কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে আমাদেরকে কনফার্ম করবেন, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু কমেন্ট করতে হবে প্লিজ, হ্যাঁ, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেন আমরা মূল আলোচনায় চলে যাব। একটু কমেন্ট করতে হবে প্লিজ, হ্যাঁ, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, বিষয়গুলো কনফার্ম হলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বনি আমিন বলছেন ক্লিয়ার স্যার, ধন্যবাদ বনি আমিন ভাই। আচ্ছা, আর ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পরবর্তীতে আপনাকে আর আমাদের পেজে এসে একটা একটা করে খুঁজতে হবে না। হৃদয় চন্দ্র দেব, আদাব স্যার। হ্যাঁ, হৃদয় চন্দ্র দেব ভাই, আদাব। তো ঠিক আছে স্যার, আপনি কিছু বলেন জাতির উদ্দেশ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের লাইভ ক্লাসে সংযুক্ত থাকার জন্য। তো আজকে ক্লাসটা যারা করতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন যে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনারা ক্লাসটা করতেছেন, এবং সবাই একটু বেশি বেশি শেয়ার করেন। তো আশা করি আজকে হচ্ছে মির্জালাল সুমন স্যার এবং আমার একটা চমকপ্রদ ক্লাস হবে আপনাদের যৌথভাবে, খুব ভালো এনজয় করবেন। সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংরেজি নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে কথা বলছেন, এই আজকের ক্লাসটা দেখছেন, একটু কমেন্ট করবেন এবং পাশাপাশি আজকের ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট করছে স্যার। আলিফা আফরোজ রিতা, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। হৃদয় চন্দ্র দেব স্যার, ক্লাসের টাইম আগে জানিয়ে দিলে ভালো হয়। ভাইয়া আগে জানিয়ে দেওয়া হয়েছিল, হয়তো খেয়াল করেন নাই। রেবেকা সুলতানা জামালপুর থেকে, ধন্যবাদ রেবেকা সুলতানা। মামুন আলী ভাই, আম ফ্রম রাজশাহী, থ্যাঙ্কস ফর বিং উইথ ফ্রম রাজশাহী। সুজন মোহাম্মদ স্যার, সবজি ব্যবসা করে না তাই বলতে পারছি না, কচি লাগছে। আচ্ছা, উনি কচি বলার পরে বলছে কচি লাগছে। ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ। সুজন স্যার ধন্যবাদ। নীল আকাশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শিলা আক্তার, ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আসেন আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। শিলা আক্তার নীলফামারী থেকে যুক্ত হয়েছেন। আলিফা আফরোজ কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আসেন আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। আবির উদ্দিন মোল্লা ভাই বলছেন ইন্ডিয়া থেকে, ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মূল সেশনে চলে যাব, তার আগে আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন সবাই প্লিজ আজকের ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই হচ্ছে দেখার সুযোগ পায়। ওকে স্যার, আমরা মূল তাহলে আসেন আমরা প্রথমে ইংরেজি দিয়ে শুরু করি। এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তো আমার অনুরোধ রইবে আপনাদের প্রতি যে আপনারা একটু প্রথমে চেষ্টা করেন এটার উত্তর দেয়া। এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ন্যারেশনের। হ্যানা সেড, হ্যাঁ, একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমরা এটাকে সেইড বলি, উচ্চারণ হচ্ছে সেড। হ্যাঁ, সেড। হ্যানা সেড হি হ্যাড আ ল্যাপটপ। হ্যানা সেড হি হ্যাড আ ল্যাপটপ। হ্যানা বলল তার একটা ল্যাপটপ আছে। তো এইটা আপনারা একটু চেষ্টা করবেন। এখানে একটু বলে রাখি, এই হ্যানা আর হি দেখে একই ব্যক্তি ভাবার কোনো অবকাশ নাই। এরিয়াল ইভা, আসসালামু আলাইকুম টিচার, কেমন আছেন? ইভাকে সবসময় পাওয়া যায় স্যার, চিনেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। রিফান আক্তার, আসসালামু আলাইকুম মিরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। রাহিম আক্তার রুনা, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা একটু উত্তর করার চেষ্টা করি, দেখি কার কারটা কারেক্ট হয়। ফারজানা আশা, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই সুন্দর লাগছে। মামুন ভাই। ইরফান আলী, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা একটু চেষ্টা করি, হ্যাঁ, যে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাই প্লিজ আজকে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করবেন। ওকে স্যার, আমরা মূল পর্বে যাই। তাহলে দেখি আমাদের কেউ কি উত্তর করেছেন কিনা। নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, রাকিব ভাই বলতেছেন নান অফ দ্য অ্যাবাভ, একজন বলতেছেন নান অফ দ্য অ্যাবাভ। মঞ্জুরুল ইসলাম ভাই বলেছেন বি। রাহিমা আক্তার রুনা বলছেন ডি। বাবা, ডি এর দলে ভারী হয়ে গেল। আবির উদ্দিন মোল্লা ভাই বলতেছেন সি। উপরে একজন হচ্ছে বি বলছে। আচ্ছা, আরেকজন বলেছেন
বি। আচ্ছা, বাহ, মাশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন, আমরা যেটা জানি যে যখনই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের ন্যারেশন চেঞ্জ করি, অনেকে বি এবং ডি বলতেছেন। কাজী হাসান মুজাহিদ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আচ্ছা দেখেন, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, আমি জাস্ট ভি1 দিয়ে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ভি2 হয়। এটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখেন পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। তো পাস্ট পারফেক্ট মানে কিন্তু আমরা জানি হ্যাড প্লাস ভি3 হয়। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ভি1, ভি2, ভি3, দেখেন আমরা যেমন পড়ে আসছি ইট, অনেকে এটাকে অ্যাট বলে, রিয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে এইট। হ্যাঁ, ইট, এইট, ইটেন। তো দেখেন আপনি যদি ন্যারেশনের চেঞ্জ করতে গিয়ে ইট পান, তাহলে এটাকে এইট বানায় দিবেন। অন্যদিকে দেখেন আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ, এটা হলো এক নাম্বার ফর্মে আছে, পাস্ট টেন্সে গেলে হ্যাড হয়, পাস্ট পার্টিসিপলটাও হ্যাড হয়। এখানে যে ঘটনাটা ঘটে, দেখেন এই হ্যাড কিন্তু মূলত ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট দেয়া আছে। তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে কি করতে হবে? আপনাকে প্রথমবার হ্যাড লিখতে হবে, তারপরে যে ভার্ব থাকবে তার 3 নাম্বার ফর্ম লিখতে হবে। ধরেন আমি লিখলাম যে হি সেড আই এইট, জাস্ট যদি এতটুকু থাকতো, আপনি কি লিখতেন? হি সেড দ্যাট। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এই এইটের ভি3 আপনি তো ইটেন লিখবেনই, সাথে সাথে একটা হ্যাড লিখতে হবে, তাই না? তার মানে ভি2 থাকলে আমাদেরকে হ্যাড প্লাস ভি3 লিখতে হয়। এইবার দেখেন, এটাই যদি বাবা এইভাবে থাকতো, হি সেড আই হ্যাড আ খাও, সে বললো আমার একটা গাভী ছিল। তো দেখেন এইটা কিন্তু পাস্ট ফর্মে আছে, এটা কিন্তু ভি2 ফর্মে আছে। তাহলে আমরা যখন এটাকে চেঞ্জ করব, আমরা লিখবো হি সেড দ্যাট, সে বলল যে, আই ফার্স্ট পারসন, হি কে ধরে চেঞ্জ হয়ে হি হয়ে গেল। এইবার আমাকে একবার অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড লিখতে হচ্ছে, দেন ভার্বের যে পাস্ট ফর্ম আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম আমার লিখতে হবে। সো আরেকটা হ্যাড আসলো, হি হ্যাড হ্যাড আ খাও। তো মজার ব্যাপারটা হলো এখানে গিয়ে দেখেন, এখানে কিন্তু একটা হ্যাড ছিল বিধায় আমাদেরকে 2টো হ্যাড লিখতে হবে। তো 2টো হ্যাড না থাকার কারণে স্যার উত্তর হলো ডি, তাই তো? এই তো মাশাআল্লাহ। পরবর্তীতে আবার অনেকে বি এবং ডি বলেছেন, থ্যাংক ইউ। তাহলে আশা করছি এই বিষয়টা বুঝে ফেলছেন। আমরা একদিন একটা ন্যারেশনের উপরেই ক্লাস দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা স্যারের ইন্টারন্যাশনাল একটা প্রশ্নে চলে যাই। ওকে, তো আমরা এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র, আমরা জানি হচ্ছে যে ইহুদি ধর্মের ভিত্তিতে গঠিত একটা রাষ্ট্র মধ্যপ্রাচ্যের, যার নাম হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? একটু প্লিজ সবাই কমেন্ট করবেন। ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? আপনারা প্লিজ কমেন্ট করবেন, তার ভিত্তিতে আমরা একটু আলোচনা করব। মঞ্জুরুল ইসলাম বলছেন হচ্ছে মিশর হবে না। আচ্ছা, না না, আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে স্যার, মিশন লিখে ফেলছে, বলতেছে এটা মিশন হবে না। আচ্ছা, এটা হচ্ছে মিশর হবে, সরি, মিশর। আচ্ছা, তুরস্ক একজন বলছেন, ডি তুরস্ক। আচ্ছা আসেন দেখেন আমরা একটু আলোচনা করি। আমরা জানি যে ইসরায়েল রাষ্ট্র, এই যে ইসরায়েল রাষ্ট্র, এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হচ্ছে 1948 সালে, এবং এই ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয় তার পরপরই প্রথম যে রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে সেটা হচ্ছে আমরা জানি ইউএসএ, এবং ইউএসএ স্বীকৃতি প্রদান করে সেটাও কত সালে? 1948 সালে। এরপরে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে আমরা জানি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখন কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি প্রদান করে আমরা জানি হচ্ছে তুরস্ক, এবং সেই তুরস্ক স্বীকৃতি প্রদান করে 1949 সালে, 1 বছর পরে। আর যদি কোশ্চেনটা এভাবে আসতো যে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম না আরব থাকতো, আরব, তাহলে সেই ক্ষেত্রে রাইট আনসার হতো মিশর। খেয়াল করেন, কারণ হচ্ছে আমরা জানি যে এই যে তুরস্ক রাষ্ট্র, এটা হচ্ছে আরব রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র, অধিকাংশ জনগণ মুসলিম, এজন্য তুরস্ককে বলে মুসলিম রাষ্ট্র। আরব রাষ্ট্র হতে গেলে শর্ত হচ্ছে রাষ্ট্রভাষা অবশ্যই হচ্ছে আরবি হতে হবে, কিন্তু আমরা জানি তুরস্কের রাষ্ট্রভাষা হচ্ছে তার্কি, এজন্য এটা আরব রাষ্ট্র হবে না। আরব রাষ্ট্র হলে সেক্ষেত্রে অ্যান্সার হবে মিশর, এবং সেটা হচ্ছে 1979।
এখন এখানে একটা কোশ্চেন দাঁড় হতে পারে যে স্যার ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, তো সেই ইহুদি রাষ্ট্র আমাদের ফিলিস্তিন মুসলিম ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে মুসলিম রাষ্ট্র হিসাবে কিভাবে তুরস্ক স্বীকৃতি প্রদান করে, একটা কোশ্চেন দাঁড় হয়ে যায়। বিষয়টা আমরা জানি যে এই তুরস্কর আগে একটা সময় নাম ছিল হচ্ছে অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা ওসমানীয় সাম্রাজ্য বলে থাকি। সেই ওসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্য আমরা দেখলাম যখন হচ্ছে 1922 সালে এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার সময় খেয়াল করে দেখেন যে অটোমান সাম্রাজ্য ভেঙে তুরস্ক যখন গঠিত হচ্ছে, সেই ধর্মনিরপেক্ষ তুরস্ক যাত্রা শুরু হয় মূলত আমরা জানি কামাল আতাতুর্কের নেতৃত্বে, এবং তিনি একজন সেকুলারিস্ট নেতা ছিলেন। তিনি এই সময় তুরস্কের চরম পরিমাণ ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করে এবং আরবি ভাষার বিরুদ্ধে ব্যাপক পরিমাণ হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা শুরু করে। এবং সেই সময় তিনি চিন্তা করে যে আমি মুসলিম বা আরব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক না রেখে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করব এবং পশ্চিমা ধাঁচে আমি তুরস্ককে তৈরি করব। এবং আমরা জানি যে তুরস্ককে ওই সময় থেকে মূলত পশ্চিমা সিভিলাইজেশনে তৈরি করা হতে থাকে, এবং একটা মুসলিম রাষ্ট্র দেখবেন যার কালচার সম্পূর্ণ পশ্চিমা কালচারের, সেই ওই কামাল আতাতুর্কের সময় থেকে মূলত শুরু হয়েছে। এবং এই সময় আমরা দেখলাম কামাল আতাতুর্ক সে মূলত ওয়েস্টার্ন কান্ট্রি, এই যে ইউএসএ, তারপরে হচ্ছে কি বলে ইউকে, ফ্রান্স, জার্মানি, এদের সাথে সুসম্পর্ক তৈরি করা শুরু করে। তার ভিত্তিতে আমরা দেখলাম যে ইউএসএ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এদের সাথে সুসম্পর্ক ছিল হচ্ছে ইসরায়েলের। এই কারণে আমরা দেখতে পাই যে তুরস্ক এই যে কি বলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই তাকে স্বীকৃতি দিচ্ছে। আরো একটা বিষয় এখানে ক্ষোভের যে বিষয়টা ছিল কামাল আতাতুর্ক বা হচ্ছে তুরস্কের নেতাদের, সেই অটোমান সাম্রাজ্য মুসলমানদের একটা বিশাল সাম্রাজ্য যখন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, তখন আমরা দেখলাম যে অটোমান সাম্রাজ্য খণ্ড বিখণ্ডের প্রতিবাদে আমাদের ভারতীয় উপমহাদেশের নেতারা একটা আন্দোলন করে, খেলাফত রক্ষার্থে আন্দোলন। এই জন্য সেই আন্দোলনের নাম ছিল হচ্ছে খেলাফত আন্দোলন, যে এই আন্দোলনের নেতৃত্বে ছিল মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী। কিন্তু আমরা দেখতে পাই যে এই আরব রাষ্ট্র বা এই যে অটোমান সাম্রাজ্যের আশপাশে যে মুসলিম অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলের নেতারা এই খেলাফত যে ভেঙে যাচ্ছে, অটোমান সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, এটার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করে নাই। যার কারণে এই যে তুরস্কর নেতা বলেন বা কামাল আতাতুর্ক বা তার পরবর্তী নেতাদের চরম পরিমাণ ক্ষোভ ছিল এই আরব অঞ্চল বা এই মুসলিম অঞ্চলগুলোর প্রতি, যার কারণে সে মুসলিম বা আরব অঞ্চলগুলোর থেকে মুখ ফিরিয়ে নিয়ে সম্পূর্ণ পশ্চিমাদের সাথে সুসম্পর্ক রক্ষায় ব্যস্ত ছিল। যার কারণে আমরা দেখতে পেলাম যে মুসলিম রাষ্ট্র হিসেবে তুরস্ক 1 বছর পরে 48-এর পরে 49 সালে স্বীকৃতি দিচ্ছে কাকে? ইসরায়েলকে। আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পেলাম, ঠিক আছে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। মানে স্যার এইখানে প্রশ্নটা একটু ট্রিকি টাইপের। হ্যাঁ, মানে যদি মুসলিম রাষ্ট্র থাকে, মুসলিম রাষ্ট্র থাকে তাহলে তুরস্ক। আমরা জানি তুরস্ক হচ্ছে মুসলিম রাষ্ট্র, অধিকাংশ জনগণ মুসলিম। কিন্তু আমরা দেখলাম যে আরব রাষ্ট্র বললে কোনটা হবে? মিশর, কারণ মিশরের রাষ্ট্রভাষা আরবি কিন্তু তুরস্ক রাষ্ট্রভাষা আরবি না। আচ্ছা, এই কারণে তুরস্ক অ্যানসার হবে। তবে সালের ডিফারেন্সটা কিন্তু মানে ব্যাপক। হ্যাঁ, অনেক ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে আজকে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে হচ্ছে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারি। ওকে, থ্যাংক ইউ। তো দেখেন খুব চমৎকার কিন্তু আমরা একটা প্রশ্ন দেখলাম যে একই প্রশ্ন জাস্ট একটু হালকা ঘুরাইয়ে দিলে আপনার উত্তর কিভাবে মানে উত্তর থেকে দক্ষিণে চলে যেতে পারে, তাই তো? এবার আসেন আমরা একটু পরের প্রশ্নটাতে যদি চলে যাই। মজার ব্যাপার হলো গিয়ে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটার উত্তর অধিকাংশ মানুষই ভুল দিয়ে থাকেন। দেখি আপনারা আসলে এটার কারেক্ট আনসার করতে পারেন কিনা। আফনান সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। বুলবুল আহমেদ ভাই, দুটো বড় বড় ভালোবাসা দিয়েছেন দুজন দেখে আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ বুলবুল আহমেদ স্যারকে। আচ্ছা, অনেকেই বন্ধু বান্ধবদেরকে আপনারা মেনশন দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা ছোট্ট ঘোষণা ছিল আর কি। সবচেয়ে বেশি যিনি হচ্ছে বন্ধু বান্ধব বা কাউকে মেনশন করবেন তার জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে। ওকে, আজকের ক্লাসটা সবচেয়ে বেশি শেয়ার করবে, যে শেয়ার প্লাস হচ্ছে স্যার মেনশন আর কি, মেনশন, তার জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা একজন শেয়ারকারী এবং একজন মেনশনকারী, যে সবচেয়ে বেশি মেনশন করবে এবং যে সবচেয়ে বেশি শেয়ার করবে হচ্ছে দুইজনকে গিফট। আচ্ছা, তারান্নম বলছে হ্যাড বিন। আচ্ছা, তারান্নম বলতেছে হ্যাড বিন সি, আর অনেকে বলছেন বি। আচ্ছা, আসেন তাহলে সি হয় নাকি বি হয় আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আর রাহিম আক্তার রোনা, ধন্যবাদ। তো দেখেন এই যে অ্যাজ ইফ, এটা আবার আসিফ বলা যাবে না, হ্যাঁ, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর বাংলা হলো
এমন ডট 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 যেন। দেখেন অনেক সময় আমরা যেই কথাটা বলি আমরা সেটা না বলেই মানে মানে বলি যেটা আমরা বোঝাতে চাই অন্যরকম। যেমন ধরেন আপনি বা শরীফ ভাই কালকে আমারে একটা বিপদে পড়ে ফোন দিছে যে ভাই একটু আসেন, খুব বিপদে আছি। আমি বললাম ভাই আপনি 5 মিনিট দাঁড়ান, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি বলে ফোনটা অফ করে রাখছি। এখন মনে করেন ভাইয়ের তো চরম বিপদ হয়ে গেছে। আজকে শরীফ ভাই আমার দেখার পর বলতেছে যে সুমন ভাই আপনি যে কত ভালো, কালকে টের পাইছি। তাহলে খেয়াল করেন শরীফ ভাই আমার বলতেছে যে ভাই আপনি যে কত ভালো, গতকাল টের পাইছি। এই যে ভালো শব্দ দিয়ে উনি কি আমার ভালো বুঝাইতেছে নাকি বোঝাচ্ছে আপনি জম্মের খারাপ, এটা আমি গতকালকে টের পাইছি। এই আমরা সাধারণত যখন অ্যাজ দ্য অ্যাজিভ ব্যবহার করি আমরা যা বলি ঠিক তার 180 ডিগ্রি অপোজিট বোঝায়। এক্ষেত্রে স্ট্রাকচারটা হলো গিয়ে দেখেন, সামনে যদি আপনি প্রেজেন্ট টেন্স পান, প্রেজেন্ট মানে এনি টেন্সেস অফ প্রেজেন্ট, যে কোনো টেন্স হতে পারে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আপনাকে পরে লিখতে হবে পাস্ট ইনডিফিনিট, অথবা আপনাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট। লিখলেই মানে বিপদে পড়ে যাবেন, কমপ্লিমেন্ট লিখতে হবে। তো কমপ্লিমেন্ট ডেফিনেটলি মনে আছে, আরেকবার মনে করায় দেই। ধরেন আপনি যদি বলেন আই টেক টি, আমি চা খাই, আবার আমি ঝাঁকাই বলা যাবে না, হ্যাঁ আমি চা খাই। তাহলে দেখেন এই বাক্যে আমি সাবজেক্ট, টেক ভার্ব, টি হলো অবজেক্ট। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া টি কেন অবজেক্ট? কারণ ভার্বটাকে মুছে ফেলেন, মাঝখানে একটা সমান চিহ্ন দেন। আপনি যদি বলেন যে আমি চা খাই, তার মানে কি আমি চা, চা আমি এক, এক না, আলাদা। আলাদা হলে পরের অংশটাকে আমরা অবজেক্ট বলবো। কিন্তু আমি যদি এই বাক্যটাকে এইভাবে বলতাম আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছি, এই বাক্যে আমি আর ক্লান্ত কি আলাদা ব্যক্তি? আলাদা না, একই ব্যক্তি। তার মানে সমান। যখন আগের অংশ পরের অংশ ইকুয়াল হয়, এই অংশটাকে অবজেক্ট বললে বাবা ভুল হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর আমরা জানি ভয়েস চেঞ্জ করলে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়। ওকে, কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্ট হয় না। এই তো মাশাআল্লাহ সানজিদা বুঝে ফেলছেন। তাহলে এবার যে জিনিসটা খেয়াল করবেন, দেখেন সামনের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট লিখতে পারি। যেমন ধরেন আমরা লিখলাম যে শি স্পিক্স, যেটা আমরা আজীবন দেখে আসছি। আচ্ছা প্রিটেন্স নিচ্ছি আমরা, হ্যাঁ প্রিটেন্ড মানে হলো ভান করা বা ভাব নেয়া। আমরা বলতে পারি শি প্রিটেন্ডস, সে এমন ভান করে, অ্যাজ ইফ, যেন শি ওয়ার কে কে। এখন এই কে কে মানে কারিনা কাপুরও বলতে পারেন, আবার ক্যাটরিনা কাইফও বলতে পারেন, হ্যাঁ তবে কৈলাস খের বলা যাবে না, কারণ মেয়ে মানুষ তো। তাহলে দেখেন আগের অংশে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল সেহেতু আমি এখানে ওয়ার লিখতে পারছি। আর মজার ব্যাপার দেখেন সাবজেক্ট ভার্ব এটা কিন্তু কমপ্লিমেন্ট, কারণ আমি তাকে কারিনা কাপুর বা ক্যাটরিনা কাইফের সাথে তুলনা করেছি। সে এমন ভাব নাই যেন সে কারিনা, আসলে বোঝালাম তুমি সখিনা, ঠিক আছে, কিন্তু আগেরটা পরেরটা এক হয়ে যাওয়ার কারণে এটা কমপ্লিমেন্ট। আর এখানে যে ঘটনাটা ঘটে বাবা, যদি সামনের অংশটা পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা আগের অংশ মানে পরের অংশটাকে পাস্ট পারফেক্ট বানাবো। আর যদি এখানে বিভার্ব লিখতে চান তখন এইখানে আপনাকে লিখতে হবে হ্যাড বিন, যেটা বাংলাদেশের 90% প্রচলিত বইগুলো এটা মারাত্মক ভুল করছে স্যার। তারা কি বলে জানেন? তারা বলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে ওয়ার বসে ব্র্যাকেটে বি থাকলে ওয়ার লিখতে হয়। না আমি যা কথা, এখানে 50-50 চান্স। সব সময় তো ওয়ার লিখতে পারবেন না, ওয়ার হবে না, কারণ এখানে হ্যাড বিনও হতে পারে। রাসেল কবির ভাই মোহাম্মদ হিমেল ভাইকে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝে ফেলছি যে এটা হবে গিয়ে সি মানে হ্যাড বিন, কারণ এখানে দোলা প্রিটেন্ডেড, অর্থাৎ দোলা এমন ভান করে অ্যাজ ইফ যেন শি হ্যাড বিন সিনিয়র টু মি, দোলা আমার সাথে এমন ভান করে যেন সেই আমার সিনিয়র, আসলে আমি সিনিয়র, তখন সে জুনিয়র, এরকম আর কি। তো আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এবং এই রিলেটেড একটা ভুল প্রশ্ন থেকে আপনারা ইনশাআল্লাহ অন্তত আর ভুলে পড়বেন না, রুলটা বুঝে ফেলেছেন। তাহলে আসলে আমরা পরের যে রুলটা এখানে চলে যাই, স্যার আমাদের পরের প্রশ্নটা আপনাদের সাথে আলোচনা করবে। তাহলে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখে ফেললাম, যেটা হচ্ছে আমরা সচরাচর ভুল করে থাকি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো খেয়াল করেন, আমরা এখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ব্রিটন উডস যমজ বলা হয়। খেয়াল করে দেখেন, ব্রিটন উডস যমজ বলা হয় কোন দুইটা সংস্থাকে? এখানে দুইটা করে সংস্থা দেওয়া আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু মেনশন করবেন যে হচ্ছে কোনটা রাইট অ্যান্সার। প্রথম হচ্ছে আইবিআরডি ও ডাব্লিউটিও, এরপরে হচ্ছে আইবিআরডি ও আইডিএ, এরপর হচ্ছে আইবিআরডি ও আইএমএফ, এবং হচ্ছে আইএমএফ ও হচ্ছে ডাব্লিউটিও। এখানে কোন দুইটা সংস্থাকে আমরা ব্রিটন উডস যমজ বলবো? ব্রিটন উডস জিনিসটা কি স্যার? আচ্ছা, ব্রিটন উডস জিনিসটা কি সেটাও আমরা এক্সপ্লেন করব। দেখি এখানে হচ্ছে
সোহেল সি, নীলাকাশ সি, অধিকাংশই হচ্ছে সি বলছেন, মানে হচ্ছে আইবিআরডি এবং আইএমএফ, অনেকে হচ্ছে এটা লিখছেন, শিলা আক্তার সহ সবাই। ওকে, খেয়াল করেন একটা বিষয় আমরা এটা দেখে নিই। আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপ অঞ্চল চরমভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, এবং আমরা দেখলাম এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে পুরো বিশ্বটাকে বা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে ইউরোপ মহাদেশ। আর এই ইউরোপ মহাদেশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে চরমভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন এই ইউরোপ মহাদেশকে অর্থনৈতিকভাবে পুনর্গঠন বা সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জায়গা, যেটাকে আমরা বলি হচ্ছে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের বিটন উডস নামক স্থানে 1944 সালের 1 থেকে 22 জুলাই একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিটন উডস নামক স্থানে। এই জন্য এই জায়গায় যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনকেই বলা হচ্ছে বিটন উডস সম্মেলন। আর সেই বিটন উডস সম্মেলনের মাধ্যমে আমরা দেখতে পাই যে দুইটা সংস্থা প্রতিষ্ঠিত হয়, একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইএমএফ। আইবিআরডি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আর আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সংস্থা যেহেতু বিটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হচ্ছে বিটন উডস সংস্থা। আচ্ছা আচ্ছা। এখন একসাথে যখন দুইটা ছেলে বা দুইটা মেয়ে বা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে, তখন আমরা কি বলি? যমজ। আর একই সম্মেলনের মাধ্যমে যেহেতু এই দুইটা সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে, এই জন্য এই দুইটা সংস্থাকে বলা হচ্ছে বিটন উডস যমজ। আচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটন উডস সংস্থা এবং বিটন উডস যমজ একই জিনিস। সেটা হচ্ছে কোনটা? আইবিআরডি এবং হচ্ছে আইএমএফ। তো আমাদের যারা হচ্ছে অনলাইনে সংযুক্ত ছিলেন সবাই হচ্ছে অধিকাংশই হচ্ছে রাইট অ্যান্সার দিছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন লিখেন স্যার আন্তর্জাতিক আমি দুর্বল। ইনশাআল্লাহ আন্তর্জাতিকে দুর্বল থাকবেন না, কিছুদিন আন্তর্জাতিকে ক্লাস করলে দেখবেন যে অটোমেটিক আপনি আন্তর্জাতিকে হচ্ছে স্ট্রং হয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের বিটন উডসটা হচ্ছে একটা স্থানের নাম নাকি? হ্যাঁ, একটা স্থান যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অবস্থিত। আচ্ছা আচ্ছা। আর সেই জায়গায় সম্মেলন হচ্ছে, যেন নাম হচ্ছে বিটন উডস সম্মেলন। যদি আমাদের ঢাকাতে কোনো সম্মেলন হয় সেটা নাম হলো ঢাকা সম্মেলন। ঢাকা সম্মেলন, এভাবে আর কি মূলত নামকরণ করা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। এখন হচ্ছে সুমন স্যার আপনাদের সাথে আবার। মাশাআল্লাহ স্যার, স্টুডেন্টরা তো ভালো পারতেছে। হ্যাঁ, স্টুডেন্টদের রেসপন্স, স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে মাশাআল্লাহ, স্টাডি ভালো করে, বোঝা যাচ্ছে। তাহলে আসেন আমরা আরেকটা एग्जांपल দেখে নেই। এটা অনেকের কাছে খুব সহজ সরল একটা প্রশ্ন মনে হচ্ছে, সো আমি আশা করছি আপনারা বলতে পারবেন যে she herself found me, এই বাক্যে herselfটা কোন ধরনের প্রোনাউন? একটু বলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, দেখেন তো এটা কি ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি এমফ্যাটিক প্রোনাউন? ফারজানা বলছেন ডি, সবুজ ভাই সরি সি, আপনার সানজিদা বলছেন সি রিফ্লেক্সিভ। আচ্ছা, অনেকেই রিফ্লেক্সিভ বলতেছেন। সবুজ আহমেদ বলেছেন ডি। আচ্ছা মাশাআল্লাহ, সি এর দল ভারী, তাই না? মোহাম্মদ আলী ভাই বলছেন ডি। কনিকা আক্তার, নীলাকাশ, সুইটি বলছেন রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমরা এটা শেয়ার করব। দেখেন, আপনারা এই শব্দটা মনে হয় শুনেছেন, রিফ্লেকশন। আমরা যখন আয়নার সামনে দাঁড়ালে আমরা রিফ্লেকশন কার দেখি? হ্যাঁ, আমার মতো যদি আপনারা নতুন প্রেমে পড়েন, আমি আয়নার সামনে দাঁড়ালে আমার বউরে দেখি অপোজিট পাশে আর কি। এরকম যদি আপনাদের সমস্যা না থাকে, তা আয়নার সামনে দাঁড়ালে নিজের রিফ্লেকশনই দেখতে পাবেন। এই রিফ্লেকশন বলেন বা রিফ্লেক্সিভ বলেন, রিফ্লেক্সিভের ক্ষেত্রে যেটা হয়, কাজ করেন যে বা কাজ করেন যিনি, ফল ভোগ করেন তিনি। এই জায়গাটাতে আমরা টিচাররা অনেক সময় গুলাই ফেলি, স্টুডেন্টের কথা বাদে দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখেন, আমি যদি বলি যে আই হেল্পড মিম, এই বাক্যটা খেয়াল করেন তো, কাজ হলো হেল্প করা, সাহায্য করা। সাহায্য করেছে কে? আমি সাহায্য করছি। সাহায্য কি আমি পেয়েছি? আমি পাই নাই। পেল কে? মিম। তার মানে এখানে রিফ্লেকশন হয় নাই। আমি যদি বলতাম আই হেল্প মি, আমি আমাকে সাহায্য করেছিলাম, অনেকের কাছে মনে হবে গ্রামাটিক্যালি বাক্যটা কারেক্ট, কারণ ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এই পর্যন্ত ঠিকই আছে, কিন্তু হেল্প করতেছে কে? আমি। এই হেল্প পাচ্ছে কে? সেটাও আমি। যখন কাজ যিনি করেন এবং সেই কাজের ফল উনিই ভোগ করেন, এক্ষেত্রে আমরা যেই প্রোনাউনটা লিখি সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এইখানে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। একইভাবে আমি যদি লিখতাম, ধরে নেন যে শি হেল্পড হারসেলফ, তাহলে আমরা এই জায়গাটাতে হারসেলফকে বলতাম রিফ্লেক্সিভ, কারণ হেল্প করছে যে
হেল্প পেয়েছেও সে, কিন্তু এই বাক্যটাতে খেয়াল করেন তো, শি হারসেলফ ফোনড মি, সে আমাকে ফোন করেছিল। এখন গিট্টুটা কোন জায়গায় লাগছে দেখেন, এখানে ভার্ব হচ্ছে ফোন করা, তাহলে ফোন করেছে কে? এই মেয়েটা। কাকে ফোন করছে? কেউ কি নিজে নিজের ফোন করে না। তাহলে দেখেন ফোন করেছেন যিনি, কথা মানে সে কিন্তু নিজের সাথে কথা বলছেন, আরেকজনের সাথে কথা বলতেছে। তো যখন আমরা এরকম দেখবো যে সাবজেক্ট নিজে যে কাজ করতেছে, সে সেই কাজের ফল নিজে ভোগ না করে অন্য কেউ ভোগ করতেছে, বাট এর পরেও রিফ্লেক্সিভ এর মতো একটা প্রোনাউন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই সেলফ অথবা সেলফ যুক্ত যদি প্রোনাউন দেখতে পান, তখন এই প্রোনাউনটাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন ভাই এটা কখন হয়? এটা হওয়ার একটা ঘটনা আছে, দেখেন আপনাদেরকে এটা আমি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন দিয়ে বোঝাবো। ওকে, কিভাবে? ধরেন আমাদের শরীফ ভাই, শরীফ ভাই জীবিত না, উনি বিবাহিত না, উনি হচ্ছেন জীবিত। শরীফ ভাই ধরে নেন প্রতিবেশী এক আপুরে গিয়ে বলছে যে আসসালামু আলাইকুম আপা, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, যে আপা আমি আপনারে ভালোবাসি। কিন্তু ওই মহিলা শরীফ ভাইয়ের সাথে সাথে রিজেক্ট করছে যে না, তুমি বেশি নিরীহ মানুষ, সাথে নিরীহ আমার হবে না, আমার মাসুমের মতো চাঙ্গা লোক দরকার। ঠিক আছে, তো ধরে নেন শরীফ ভাইয়ের সে রিজেক্ট করে দিয়ে কি বললো? শরীফ ভাই কিন্তু বলেছিল, দেখেন বাংলাটা আমরা যদি বলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওই মেয়ে বলতেছে না তুমি আমারে ভালোবাসো না, আমারে মাসুম ভালোবাসে। শরীফ ভাই কিন্তু হাল ছেড়ে দেওয়ার লোক না, আপনারা ক্লাস দেখে বুঝতে পারতেছেন, স্টুডেন্টদেরকে সব থেকে ধরে রাখে, সহজে ছাড়ে না, ভালো রেজাল্ট করাই ছাড়ে। তো উনি চিন্তা করলো না, এটা একটা প্রেস্টিজ ইস্যু। তখন শরীফ ভাই চিন্তা করলো যে একটু জোর দিয়ে বলে দেখি আপারে, এবার মনে হয় কাজ হবে। তো আগে বলছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মেয়ে বললো না তুমি না, আমারে মাসুম ভালোবাসে। তখন শরীফ ভাই বললো আরে বিশ্বাস করো, মাসুম যে খারাপের খারাপ, 99% খারাপ, ও তোমার ভালোবাসে না, ও তো ইষ্টগুলো ঝামেলা আছে, বিশ্বাস করো ও তোমারে ভালোবাসে না, আমি তোমারে ভালোবাসি। তার মানে আমি আগে বলেছিলাম বা শরীফ ভাই বলেছিল আমি ভালোবাসি, কিন্তু এখন আমি ভালোবাসি। এই যে আমরা জোর দিচ্ছি না বাবা, বা এমফেসাইজ করতেছি, এই এমফেসাইজ করতে গেলে মানে সাবজেক্ট যদি এমফেসাইজ করে, তাহলে সাবজেক্টের পরে একটা রসই যোগ হয় বাংলায়। আবার ধরে না ওই মেয়ে বললো যে না আমি তো শরীফ ভাই আপনাকে দেখি অন্য এক মেয়ের সাথে ঘোরাফেরা করেন, ঠিক আছে, আপনি তো আমারে ভালোবাসেন না। তখন শরীফ ভাই বললো যে বিশ্বাস করো, ওরে হালকা একটু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াই, আমি তোমাকেই ভালোবাসি। এই যে শরীফ স্যার রাগ করলেন নাকি? খুশি হয়েছে? আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, দেখেন এই যে আপনি বলতে পারেন আমি তোমাকেই ভালোবাসি অথবা আমি তোমাকে ভালোবাসি, যে কোনো একদিকে। স্যার ইভা খুব মজা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তো এইরকম যখন জোর দিব আমরা, জোর দেওয়ার ইংরেজি হলো এমফাসাইজ, এখান থেকে আসছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এখানে আমাকে লিখতে হবে আই মাইসেলফ লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ওকে, তাহলে এইখানে দেখেন তো আমরা শুধু বলতে পারি সে আমাকে ফোন করেছিল। এখন ধরে না একটা মেয়ে আমারে ফোন করছে, আমার বউ আমারে বকা দিচ্ছে, সত্যি করে তোমার এত ফোন দেয় কেন? হ্যাঁ তুমি মনে আগে লাড়া দিছিলা, মিস কল দিছো। তখন আমি আমার বউরে বলতেছি যে বিশ্বাস করো সেই আমাকে ফোন দিছিল, আমি নিরীহ মানুষ, আমি ফোন টোন দেই না। এইরকম জোর দেওয়ার জন্য আমরা যার উপরে জোর দিব। একইভাবে আপনি যদি বলতেন আমি তোমাকেই ভালোবাসি, তাহলে বলতেন আই লাভ ইউ ইয়োরসেলফ। এইটা কিন্তু রিফ্লেক্সিভ না। কেন না? কারণ রিফ্লেক্সিভ হতে গেলে কাজ করেন যিনি, ফল তাকেই ভোগ করতে হয়। যেমন এই যে দেখেন এই বাক্যে ভালোবাসতেছে কে? আমি। তা আমি কি নিজেরে ভালোবাসি? বাসি না, আরেকজনকে বাসতেছি, তার মানে এখানে রিফ্লেকশন হয় নাই। তাহলে এটাকে আমরা বলবো ইমফ্যাটিক প্রোনাউন। এভাবে যে কোনো বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দিলে আপনি তারপরে একটা সেলফ যোগ করতে পারেন। এখন আমরা আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন দেই। ধরেন আমি লিখলাম আমি বাংলাদেশকেই ভালোবাসি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে চিন্তা করবে স্যার এটা তো খুব সহজ, আই লাভ বাংলাদেশ, জি এই পর্যন্ত ঠিকঠাক আছে, এখন বাংলাদেশের জন্য কি লিখবেন? ইটসেলফ লেখা যাবে না স্যার? দেশকে আমরা বাঙালিরা দেশকে মায়ের সাথে তুলনা করি। তো মায়ের সাথে তুলনা করলে মেয়ে মানুষ, আর এখানে আবার সৎ মা না কিন্তু, আপন মা, একটাই মা আমার। অনেকগুলো হলে আমি সেক্ষেত্রে দ্যাম সেলফ লিখতে পারতাম, বাংলাদেশ তো একটা। এই যে আমি লিখলাম হারসেলফ। এটা হলো এমফ্যাটিক প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন, মাশাআল্লাহ। এবার তাহলে আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তো আমরা এই
কোশ্চেন দেখতে যে এটা বুঝতে পারলাম যে আমাদের মির্জালাল সুমন স্যার আনরোমান্টিক স্যার না, অনেক রোমান্টিক স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে মজার ছলে আমাদের হচ্ছে কোশ্চেনটা শেখানোর জন্য। তো খেয়াল করে দেখেন, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্ভুক্ত সংস্থা 9 কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি আইবিআরডি দেওয়া আছে, যেটা আমরা বললাম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে হচ্ছে আইডিএ। এরপরে বলা হচ্ছে আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস, আর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? সুজন আহমেদ লিখছেন হচ্ছে ডি। স্যার সোহেল মেঘলা বলছে আমাদের শরীফ স্যার অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তারা তাদের শিক্ষককে চেনে আর কি, কিন্তু শিক্ষক কেমন। আচ্ছা, অধিকাংশই বলছেন হচ্ছে আইএমএফ, আমরা দেখতে পাচ্ছি। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা জানি যে বিশ্ব ব্যাংক গ্রুপ যখন বলবে তখন সংস্থা হচ্ছে 5টি। এখানে কয়েকটা বিষয় আছে। যদি বলে যে বিশ্ব ব্যাংকের মূল সংস্থা, তাহলে শুধুমাত্র হচ্ছে আইবিআরডি। যদি বলে বিশ্ব ব্যাংকের মূল সংস্থা, তাহলে শুধু হচ্ছে আইবিআরডি। যদি বলে বিশ্ব ব্যাংক, তাহলে আইবিআরডি এবং হচ্ছে আইডিএ, দুইটা। আর যদি বলে বিশ্ব ব্যাংক গ্রুপ, একটা বিশাল গ্রুপ, সেই গ্রুপের মধ্যে সংস্থা হচ্ছে কয়টা? 5টা। নাম্বার 1 হচ্ছে আইবিআরডি, সেকেন্ড হচ্ছে আইডিএ, এরপরে হচ্ছে আইএফসি, এরপরে হচ্ছে মেগা, আর 5 নম্বর হচ্ছে আইসিএসআইডি। দেখেন এই 5টার মধ্যে নেই কোনটা? সেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে রাইট আনসার হচ্ছে এই যে আইএমএফ। স্যার শুধু বিশ্ব ব্যাংক বললে একটা, বিশ্ব ব্যাংক শুধু বিশ্ব ব্যাংক বললে হচ্ছে আইবিআরডি। আচ্ছা আচ্ছা, মানে শুধু বিশ্ব ব্যাংক বলতে বিশ্ব ব্যাংকের মূল সংস্থা একটা বোঝাইলে আইবিআরডি। আর যদি বলে বিশ্ব ব্যাংক, তাহলে হচ্ছে দুইটা, আইবিআরডি প্লাস আইডিএ। আর বিশ্ব ব্যাংক গ্রুপ বললে কয়টা? যে 5টা। যেমন আপনি মনে করেন বললেন যে হচ্ছে বসুন্ধরা শপিং মল, তাহলে একটা বোঝাচ্ছে। কিন্তু যখন বললেন বসুন্ধরা গ্রুপ, তখন বসুন্ধরা টিস্যু, তারপর ওরা অনেক কিছু চলে আসছে, সব চলে আসতেছে। তো এখানে হচ্ছে মূলত 5টাকে মূলত বলা হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ। আচ্ছা, এই জায়গাগুলো থেকে তো স্যার নিয়মিত প্রশ্ন থাকে। হ্যাঁ, এখান থেকে অর্থনৈতিক সংস্থা থেকে নিয়মিত কোশ্চেন থাকে। এবং আরো একটা আমরা কাজটা দেখে নিই, খেয়াল করেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আইবিআরডি, এ শুধুমাত্র মধ্যম আয়ের রাষ্ট্রগুলোকে ঋণ দেবে। শুধু মধ্যম আয়? হ্যাঁ। কোন ক্ষেত্রে ঋণ দেবে? অবকাঠামো তৈরি করবে, সেক্ষেত্রে ঋণ দেবে। কিন্তু কাদেরকে? শুধুমাত্র মধ্যম আয়ের রাষ্ট্রগুলোকে। এবং আইডিএ, এ শুধুমাত্র ঋণ দিবে স্বল্প উন্নত, আমাদের মতন দরিদ্র যারা স্বল্প উন্নত, এদেরকে ঋণ দিবে। এখন দেখেন মধ্যম আয়েরকে ঋণ দেবে হচ্ছে আইবিআরডি, আর দরিদ্র স্বল্প উন্নত গুলোকে ঋণ দেবে কে? এই যে আইডিএ। এখন কথা হচ্ছে আপনার সফট কর্নার, যে আমি সহজে ওদেরকে ঋণ দিব যাতে করে ওরা ভালো কিছু করতে পারে। এই সফট কর্নার কাদের প্রতি পড়বে? মধ্যম আয়ের নাকি দরিদ্রদের প্রতি? দরিদ্রদের প্রতি। এই জন্য এই আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। আচ্ছা, হ্যাঁ, এদেরকে সহজ শর্তে ঋণ দেয়, এই জন্য বলা হচ্ছে সফট লোন উইন্ডো। আর এদেরকে যেহেতু কঠিন শর্তে ঋণ দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হার্ড লোন উইন্ডো। আচ্ছা, এটাও তো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটাও আসতে পারে যে হার্ড লোন উইন্ডো কোনটাকে বলা হয়, নিচের কোনটাকে বলা হয় সহজ শর্তে লোন দেয় নাকি? হ্যাঁ, এটাও আসতে পারে। এরপর হচ্ছে আইএফসি, এটা শুধুমাত্র উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বেসরকারি খাতে ঋণ দেবে। এমনকি এই সংস্থা বিশ্ব ব্যাংকের একটা সংস্থা যেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তক। তো এই মাইক্রো ক্রেডিট ঋণ কে দিবে? শুধুমাত্র আইএফসি দিবে। আচ্ছা, আর এই মেগা, দেখেন মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, একটা সংস্থা যে গ্যারান্টি দিবে। আপনি ঋণ নিতে গেলেন, ডাচ বাংলার কাছে বললেন যে আমার ঋণ লাগবে 10 লাখ টাকা, আপনি যদি গ্যারান্টি না দেন আপনাকে ঋণ দিবে না। আপনাকে একজন গ্যারান্টর লাগবে, সেই গ্যারান্টির কাজ করবে কে? মেগা। আর আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস, এই যে ঋণ দিল, বিনিয়োগ করলো, এই সংক্রান্ত যত সমস্যা হবে সকল সমস্যা নিষ্পত্তি করার জন্য যে সংস্থা, সেটাকে বলা হচ্ছে আইসিএসআইডি। এবং মজার বিষয় হচ্ছে এই 5টা সংস্থাই মার্কিন যুক্তরাষ্ট্র তার রাজধানী শহর ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রণ করে। এজন্য এই 5টা সংস্থারই সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তাহলে অনেকগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পেলাম। তো আমরা হচ্ছে পরবর্তী যে কোশ্চেন, সেখানে আমরা চলে যাব। তার মানে স্যার এক প্রশ্ন অনেকগুলো দিক ছিল, মোটামুটি এটা ছিল। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটা আপনি বলতে পারেন একবারে ছোটবেলার প্রশ্ন। হ্যাঁ, একবারে ছোটবেলার প্রশ্ন। তো দেখি এই প্রশ্নটাতে মূলত আর্টিকেলের গ্যাপ দেয়া আছে, এই এন্ড দা অর ক্রস। আপনারা একটু ট্রাই করেন, দেখেন তো। এই যে রানা ইজ আ ডক্টর, রানা একজন চিকিৎসক, হু ইজ গোয়িং টু ড্যাশ হসপিটাল নাও। রানা একজন চিকিৎসক যে এখন হাসপাতালে যাচ্ছে বা হসপিটালে যাচ্ছে। তারান্নম বলতেছেন ক্রস, মানে নো আর্টিকেল। বাকিরা
আপনার সানজিদা বলতেছেন সব অর্থনৈতিক প্রতিষ্ঠানেরই সদর সদর হচ্ছে, দপ্তর, হ্যাঁ, সব ক্ষেত্রে যতগুলো আছে যতগুলো, যেমন হচ্ছে এই 5টা বিশ্বব্যাংক গ্রুপ বললাম, এছাড়া আচ্ছা। IMF, সেগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। কেউ বলছেন সি, কেউ বলছেন ডি। আচ্ছা, অনেকে সিও বলেছেন। যাক, মাশাআল্লাহ, আপনারা তো বস। বলেন শেয়ার বলতে, আমরা কি আজ থেকে বস? আচ্ছা, নো আর্টিকেল। আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন, আমরা মাথায় রাখবো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, জেলখানা, মসজিদ, মন্দির, গির্জা, হসপিটাল বা হাসপাতাল, মাথা রাখবেন এগুলো যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে, এই জায়গাগুলোতে যদি কেউ সেই উদ্দেশ্যে যায় তাহলে আর্টিকেল লেখা যাবে না। আই রিপিট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, হাসপাতাল, এটা যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, যদি এখানে সেই উদ্দেশ্যেই যাওয়া হয়, হ্যাঁ, যদি সেই উদ্দেশ্যেই আপনি যান, সেক্ষেত্রে নো আর্টিকেল। কিন্তু এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি যান, তাহলে আপনি সামনে একটা দা লিখবেন। দেখেন, আমি ছোটবেলা থেকে একটা জায়গায় মারাত্মক বিপদে পড়তাম, কারণ আমি জানি যে স্যার নির্দিষ্ট হলে দা বসে, অনির্দিষ্ট হলে এন অথবা ক্রস বসে। তো আমি আজীবন আমি স্কুলে যাই, আমি জেনে আসছি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আমি তো আজকে শরীফ ভাইয়ের স্কুলে, কালকে দেখা গেছে যে নিগার সুলতানার স্কুলে, পরের দিন আসমা আহমেদের স্কুলে, আরেকদিন আমাদের সোহেল ভাইয়ের স্কুলে যাই না, আমি আমার নির্দিষ্ট স্কুলে যাই। তো আমার মাথায় একটা কোশ্চেন সবসময় ঘুরপাক খাইতো যে ভাই আমি আমার স্কুলে গেলাম, নির্দিষ্ট স্কুলে গেলাম, নির্দিষ্ট ক্লাসে পড়লাম, তারপরেও এখানে কেন আর্টিকেল বসে না? এই না বসার কারণটা হলো এই জায়গাটা আর কি, যে এই জায়গাগুলো যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেই উদ্দেশ্যে যদি আপনি যান, তাহলে এখন আমি যদি বলি যে আমার বড় ভাই আমার প্রোগ্রেস কার্ড আনার জন্য স্কুলে যাচ্ছে, এখন দেখেন প্রোগ্রেস কার্ড আনার উদ্দেশ্যে কিন্তু স্কুল প্রতিষ্ঠা হয় নাই। হ্যাঁ, হয়তো যেদিন রেজাল্ট দিবে সেদিন কেউ একজন আনতে যেতে পারে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে মাই ব্রাদার ইজ গোয়িং টু দা স্কুল ফর গেটিং মাই প্রোগ্রেস কার্ড। এই তো সুইটি রাই সুইটি, যাক, সুইটি রাই সুইটি আমাদের সাথে সবসময় থাকে স্যার, সবাই, হ্যাঁ, অসংখ্য অলওয়েজ থাকে সবসময়। তাহলে দেখেন, রানা ইজ আ ডক্টর, আমরা বুঝতেই পারতেছি রানা একজন চিকিৎসক। তো চিকিৎসক হাসপাতালে যাবে না তো কোথায় যাবে? ডেফিনেটলি হাসপাতালে যাবে। এই যে দেখেন, হাসপাতালে যখন তার কাজে গেছে, উদ্দেশ্য পূরণে গেছে, সো নো আর্টিকেল। কিন্তু আমরা যদি এইভাবে বলতাম, দ্য ডক্টরস আর ওয়েটিং ইন ড্যাশ হসপিটাল টু জয়েন পার্টি। ধরে নেন ডক্টররা হাসপাতালে তারা ওয়েট করতেছে, কেন? একটা পার্টিতে যাবে, আরো বন্ধু বান্ধবী আসবে, আরো কয়েকজন নার্স আসবে, একবারে সবাই নিয়ে তারা মনে করেন পার্টিতে যাবে। এখন বলেন তো, এই যে পার্টিতে যাওয়ার জন্য, পার্টিতে জয়েন করার জন্য, মানে ডক্টরদের হসপিটালে ওয়েট করার জন্য কি হাসপাতালকে প্রতিষ্ঠা করা হয়েছে? ডেফিনেটলি হয় নাই। তাহলে এখানে আনডাউটেডলি আমাকে একটা দা লিখতে হবে। দিস ইজ দ্য কেস। এই তো, যাক, মাশাআল্লাহ, আমাদের বলবান একজন কোশ্চেন করছে যে স্যার যদি পেশেন্ট যায়, রোগী যায়, হ্যাঁ, তাহলে কি হবে? রোগী তো স্যার মানে তাকে সেবা নিতে যাচ্ছে, তার মানে সেবা নেওয়ার উদ্দেশ্যে তাহলে সেই ক্রস আর্টিকেল বসবে না। ওকে, যেমন জেলখানায় দেখেন, মানে একজন পুলিশ যাচ্ছে, ঠিক আছে, একজন মনে করেন প্রিজনারকে ধরে নিয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু এখন ধরে নেন একজনকে আটকায় রাখছে, তার বউ গেছে জামাইয়ের সাথে দেখা করতে, তাহলে তো বুঝতেই পারতেছেন, সেক্ষেত্রে কিন্তু দা বসবে। আবেদ আলী ভাই, রাহিম আক্তার রুনা, তারান্নম, মাশাআল্লাহ, দেখছেন স্যার আমাদের স্টুডেন্টরা তো শিখতে পারছে বা অনেক কিছু জানে, এরা আগে থেকেই জানে, আগে থেকে অনেক কিছু জানে। আসেন আমরা নেক্সট প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এনটিআরসিএ থেকে শুরু করে আপনার 10ম থেকে 20তম গ্রেডের যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চাচ্ছেন, বাট পছন্দ মতো কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হতে পারে আমাদের এই প্রতিষ্ঠানটা, অর্থাৎ জব কাউন্সিলটা আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে। আমরা খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যে আমরা এনটিআরসি এর একটা নিউ ব্যাচ চালু করতেছি। এখানে ডিটেলস দেখতেই পাচ্ছেন। মোট আমাদের 100টা ক্লাস থাকবে, বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং
গণিত 25, মোট 100টা ক্লাস থাকতেছে আমাদের এই কোর্সটাতে। প্রয়োজনে আমরা আরো কিছু ক্লাস বাড়তিও দিতে পারি ইনশাআল্লাহ। এবং এই যে সলভ ক্লাস আছে স্যার, আমরা সলভ ক্লাস থাকতেছে 10টা। প্রত্যেকটা ক্লাসের পরে একটা ক্লাসে যতটুকু হয়েছে অতটুকুর উপরে আপনার নেক্সট ডে টেস্ট হবে। হ্যাঁ, এছাড়া সাবজেক্টিভ টেস্ট আছে 12টা, মডেল টেস্ট আছে 10টা। ওকে, এছাড়া আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনারা সপ্তাহে না পারলে অন্তত 10 দিনে একদিন স্পেশালি যেই সাবজেক্টের শিক্ষক সেই সাবজেক্টের টিচারের সাথে আপনারা ক্লাসের বাইরেও প্রবলেম সলিউশন করতে পারবেন, যেটা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে এভাবে সুবিধা বা সুযোগটা দিচ্ছে না। ওকে, ঠিক আছে তো স্যার? হ্যাঁ, আমরা অবশ্যই হাতে কলমে আপনাদেরকে হচ্ছে শেখাই দেব। যারা আমার সাথে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়বস্তু বা জিওগ্রাফির ক্লাস করছেন তারা জানেনই যে হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাসগুলো আমরা কিভাবে নেই। আর মির্জালাল সুমন স্যারকে তো আপনারা চেনেনই, যে ইংরেজিটাকে কত সুন্দর এবং সাবলীল ভাষা আপনাদেরকে বোঝায় থাকে। তো আমাদের সবগুলো টিচার হচ্ছে আপনাদের এরকম বেস্ট টিচার পাবেন, যারা আপনাদেরকে হচ্ছে হাতে কলমে প্রতিটা বিষয় হচ্ছে শিখাই দিবে। ইনফরমেটিভ হবে না, আমাদের ক্লাসগুলো হচ্ছে একদম কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আপনাদেরকে শেখানো হবে, মানে যেটা বুঝতে পারেন। মানে অহেতুক তথ্য দিয়ে আপনার মাথা ভারী করতে চাই না আমরা আর কি, তাই তো স্যার? মানে জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। ক্লাস কবে থেকে শুরু হবে? সুইটি জিজ্ঞেস করতেছে ক্লাস কবে থেকে শুরু হবে। আমরা প্রবাবলি 1 তারিখের মধ্যেই আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা 1 তারিখ থেকে শুরু করি, 1 তারিখে শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পড়তে ইচ্ছা করে না স্যার, রাহিম আক্তার রুনা বলতেছে। স্যার আপনি কিছু বলেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল পড়তে ইচ্ছা করে না, আপনারা আমার ক্লাসগুলো করেন, তাহলে তারপরে বলবেন যে স্যার পড়তে ইচ্ছা করে না। পড়তে ইচ্ছা না করার একটা প্রধান কারণ হচ্ছে আপনারা এটাকে মুখস্থ করেন, যে হচ্ছে সাধারণ জ্ঞান মানে হচ্ছে মুখস্থ করার বিষয়। কিন্তু সাধারণ জ্ঞান মানে হচ্ছে মুখস্থ করার বিষয় না, এখানে অনেক বুঝে পড়ার বিষয় আছে, যেটা আপনারা হচ্ছে ক্লাসগুলো করলে বুঝতে পারবেন, বা আজকের ক্লাসগুলো করলেও আপনাদের কিছুটা ধারণা চেঞ্জ হবে। যদিও আজকের কোশ্চেনগুলো, আজকের ক্লাসটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার টাইপের, তারপরে হচ্ছে আমার বিগত যে কোশ্চেনগুলো এই পেজে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে ক্লাসগুলো করলে যে সাধারণ জ্ঞান হচ্ছে অধিকাংশ বুঝে পড়ার বিষয়। আচ্ছা, ক্লাস টাইমটা আমরা জানিয়ে দেব আপনাদেরকে। তারা নাম জিজ্ঞেস করতেছেন রিটেন কোন কোর্স শুরু হবে? জি, রিটেন কোর্সটাও শুরু হবে আমাদের, মানে প্রিলির পর পরে আমরা একটা রিটেন কোর্স চালু করতেছি ইনশাআল্লাহ। ওকে, আমাদের হচ্ছে যে কোশ্চেন সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। তো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আমরা দেখতে পাচ্ছি টোকিও, নয়াদিল্লি, রোম, সানজেস। আপনারা সবাই একটু অ্যান্সার দেন যারা অনলাইনে সংযুক্ত আছেন। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দেখছেন স্যার, তারা মারাত্মক একটা কথা বলছে যে আমি অনেকগুলো রিটেন কোর্সে ভর্তি হয়েছি 11 থেকে 20তম গ্রেডে, কিন্তু কোন স্যারের শেষটা ভালো হয় না। এটা একটা ভয়ঙ্কর সমস্যা। আমরা ইনশাআল্লাহ দেখেন, আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি কি, আমি এটা সবসময় বলি, এটা স্যারও বলে বা আমরা সবসময় বলি, যে দেখেন আপনি 20 কেজি চাউল কিনতে গিয়ে 19 কেজি দিলে যেমন গুনাহ হবে, ক্লাসে ফার্স্ট ক্লাসে বেশি দিয়ে সেকেন্ড ক্লাসে বেশি দিয়ে আপনি লাস্টের দিকে 4টা ক্লাসে কম দিলে এটাও কিন্তু মানে গুনাহের অধিকারী হইতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের প্রথম ক্লাসটা যেমন পাবেন ইনশাআল্লাহ লাস্ট ক্লাসটা ওই রকমই হবে। ওকে, এখন প্রথমটা যেরকম লাস্ট ক্লাসটা এরকম বলতে আবার বুঝেন না যে স্যার তাহলে মনে হয় প্রথম ক্লাসে টেন্স পড়াবে, লাস্টের ক্লাসে নাউন পড়াবে, সব একই রকম। একরকম বলতে ক্লাস কোয়ালিটি সেম থাকবে ইনশাআল্লাহ। ওকে স্যার, অনেকেই কোশ্চেনে অ্যানসার করছে। দেখেন স্যার, যে হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এটা সবাই দেখেন অ্যানসার করছে হচ্ছে টোকিও, কিন্তু এটা সম্পূর্ণ ভুল অ্যানসার। কি বলে? আমরা জানি যদি দেখেন এখানে যদি শান্তি না থাকতো তাহলে অ্যানসার হচ্ছে টোকিও হইতো, কারণ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় 1973 সালে জাপানের টোকিওতে প্রতিষ্ঠিত হয়। সেটা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। কিন্তু পরবর্তীতে 1980 সালে আমরা দেখতে পেলাম যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করবে, যুদ্ধ বন্ধ করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সেই একক ডিসিপ্লিন যে শান্তি কিভাবে রক্ষা করা যায় সেটা অনুসন্ধান করার জন্য স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1980 সালে, এবং সেটা হচ্ছে কোস্টারিকার সানজেসে। এই জন্য সেটাকে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় বা ইউনাইটেড নেশনস পিস ইউনিভার্সিটি। ও মাই গড, এটা স্যার কোস্টারিকায়? এটা কোস্টারিকা। আর যদি বলতে শুধু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় তাহলে হচ্ছে টোকিও, যেটা আপনারা সবাই অ্যানসার দিবেন। আর এই যে নয়াদিল্লি, এটা বলা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? সার্কের অধীনে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। আর ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে একটা বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে ইতালির রোমে অবস্থিত। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পেলাম। এবং এই কোশ্চেনটা আপনারা অনেকেই ভুল করেন, যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় যা বলুক না কেন আপনারা অ্যানসার দিচ্ছেন কোনটা? টোকিও। কিন্তু শুধুমাত্র জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হলে
টোকিও সেটা 1973। আর যদি শান্তি যোগ করা হয় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশনস পিস ইউনিভার্সিটি, তাহলে সেটা হচ্ছে কোস্টারিকা সানজেসে প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে। আচ্ছা, তার মানে এই শান্তিটা থাকলে আমাদের অশান্তি বেড়ে গেছে। হ্যাঁ, মানে ওই শান্তির কারণে অধিকাংশই হচ্ছে ভুল করছে আর কি, ঠিক আছে। সুইটি বলতেছেন কোস্টারিকা থাকলে পারতাম। জি বাবা, আপনাকে আসলে সলিউশন না দিয়ে কনফিউশনে ফেলা হবে আর কি, এই জন্যই প্রশ্নগুলো এরকম করে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা স্যার, আরেকটা বিষয় এখানে, এই যে সুইটারাই বলতেছে কোস্টারিকা থাকলে পারতাম, দেখেন এখানে কিন্তু জাপান লেখা নাই, এখানে কিন্তু ভারত লেখা নাই, এখানে কিন্তু ইতালি লেখা নাই, তার মানে দেশের নাম দেওয়া হয় নাই, প্রত্যেকটা জায়গাতে শহরের নাম দেওয়া হয়েছে, স্পেসিফিক শহরের নাম দেওয়া হয়েছে আর কি। জি। আমাদের জন্য ইন্টারন্যাশনাল ওনাদের জন্য না বলতেছে না, International আপনাদের জন্যই, শুধু জাস্ট ক্লাসগুলো করবেন, আমার 15 থেকে 20টা ক্লাস করবেন, তারপরে বলবেন যে স্যার আমি হচ্ছে ইন্টারন্যাশনাল বা জিওগ্রাফি বুঝতে পারি নাই। এরপরে যদি আপনি বলতে পারেন যে আমি ইন্টারন্যাশনাল বা জিওগ্রাফি বুঝতে পারি নাই, তাহলে আপনার জন্য হচ্ছে কোর্সের যে মানে খরচ সেটা আমি আপনাকে পেইড করে দিব। যাক, আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এতটুকু দায়িত্ব আমি নিতে পারি। তো এখন স্যার আমি অনেককে দেখছি, স্পেশালি যে ফার্মগেট ব্রাঞ্চে, যে স্যারের ক্লাস করার পরে আমি পড়াইতে পারি, এরকম অনেকে বলে ফেলে কিন্তু। হ্যাঁ। এবং আমাদের সুবিধা হচ্ছে আপনারা স্যারদেরকেও আপনাদের গ্রুপগুলোতে পাবেন, গ্রুপগুলোতে টিচাররা থাকবে। প্রত্যেকটা কোচিং এ যেটা হয়, এখানে একটা ছোট্ট করে বলি আর কি, আমিও কয়েকটা কোচিং এ ক্লাস নিয়েছি। প্রত্যেকটা কোচিং সেন্টারে স্যার যেটা হয় আর কি, মানে জাস্ট স্টুডেন্টদেরকে ভর্তি করার পরে একটা গ্রুপ করা হয়, ওই গ্রুপে কোনো টিচার থাকে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকটা গ্রুপের শিক্ষকরাও আপনাদের সাথে থাকবে, সংযুক্ত থাকবে। হ্যাঁ, সংযুক্ত থাকবে। সো আপনাদের প্রবলেম হলে শিক্ষককে আপনি সরাসরি নক দিতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে। বাকি শহরগুলো কোথায় আছে তা জানি না স্যার। যে বলেই তো দিলাম যে হচ্ছে টোকিও সেটা হচ্ছে জাপানে, নয়াদিল্লি হচ্ছে ভারতে, রোম হচ্ছে ইতালি, আর কোস্টারিকা হচ্ছে সানজেস। আচ্ছা আচ্ছা, কোস্টারিকা না? ফুটবল খেলা যারা দেখে এটা খুব ভালোভাবে চেনে আর কি। তাহলে আসেন আমরা পরের প্রশ্নটাতে চলে আসি। শরীফ স্যার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস সুপার। জি, খালি সুপার না, সুপার ডুপার। এবার এখানে বলা হচ্ছে দ্য ক্লাস হ্যাভ মেট এন্ড দে হ্যাভ টেকেন ডিফারেন্ট ডিসিশনস। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে বাবা। এখানে একটা ছোট্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে, এখানে একটা এস যোগ হবে। হ্যাঁ, ডিসিশনস। দেখে আপনারা একটু চেষ্টা করেন, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এইখানে যে ক্লাস শব্দটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসটা মূলত কোন নাউনের আন্ডারে পড়ে? হ্যাঁ, এটা কি? ইসলাম স্বর্ণা বলছে বরিশাল থেকে দেখতেছে, বরিশালের প্রাক্তন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আপনারও ক্লাস করছে আমার ক্লাস। সাফিয়া ইসলাম স্বর্ণা না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্বর্ণা। তারান্নুম বলে ফেলছে কালেকটিভ। আচ্ছা, সুইটি রায় বলেছেন কমন। বাহ। আর কেউ? সবুজ আহমেদ বলতেছেন কমন নাউন। রাহিমা আক্তার রুনা, রাহিমা আক্তার, ও বাবা, এই দলের লোক বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কমন নাউন বেশি বলছে। কমন নাউনের লোকজন বেশি, তাই না? হৃদয় চন্দ্র দেব, যাক আরেকজন আসছে আমাদের কালেকটিভ নাউন। আর দুই একজন কমেন্ট করেন, ভালো লাগতেছে। মামুন আলী কালেকটিভ নাউন, মামুন বলছে হচ্ছে কালেকটিভ। বাহ। মজার ব্যাপার হচ্ছে এই পর্যন্ত যতজন বললেন কারেক্ট উত্তরটা কেউই বলে নাই স্যার। মূল আনসারটা হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড, বা কেউ কেউ বলে নাউন অফ মাল্টিটিউড। এই যে এখন অনেকে কমনের ছড়াছড়ি দিচ্ছেন। আপনার সানজিদা, আপনার তো জরিমানা হওয়া উচিত, সে আমাদের পুরনো স্টুডেন্ট, কিন্তু কেন ভুল করলেন? আমার ইংরেজির লোক কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখেন এই একটাও হবে না। নরমালি আমরা একদম সহজ একটা বিষয় দেখাই দিই, যে কালেকটিভ নাউন আমরা সবাই জানি টুকটাক, যে কালেকটিভ নাউন মানে হলো সমষ্টিবাচক নাউন, যেখানে একটা নাউনে অনেকগুলো মেম্বার থাকবে। যেমন আমি আপনাকে যদি বলি লাইব্রেরি, আপনি বুঝতেছেন একটা লাইব্রেরি কিন্তু বই অনেক। আমি যদি বলি টিম, আপনি বুঝতেছেন যে টিম একটা কিন্তু এখানে প্লেয়ার্স আছে অনেকগুলো। আমি যদি বলি আপনাকে গ্যাং মানে হলো গুন্ডাদের দল, এখানে অনেকগুলো গুন্ডা আছে। আমরা যদি বলি জুরি, আপনি বুঝবেন এখানে অনেকগুলো জাজ আছে, বিচারক মন্ডলী। একইভাবে আমি যদি বলি ক্লাস, আপনি বুঝতেছেন এখানে অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি। তো বিষয়টা হচ্ছে এইরকম, এদেরকে বলা হয় কালেকটিভ নাউন। কিন্তু এখানে কিঞ্চিত একটা পার্থক্য আছে। হ্যাঁ, যদি আপনি কখনো দেখেন যে কালেকটিভ নাউনটা সিঙ্গুলার, এরপরে যে ভার্ব আছে সেইটাও সিঙ্গুলার, তাহলে আপনি বুঝবেন যে না, ওর ক্যারেক্টার ভালো আছে, ও আসলে একটা কালেকটিভ নাউন। কিন্তু যদি ঘটনা এরকম ঘটে, কালেকটিভ নাউন সে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার পরের ভার্বটা প্লুরাল হয়ে গেছে, তাহলে বুঝবেন এখানে কিঞ্চিত ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হলো এই নাউনের চরিত্র শেষ। ওর নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড বা নাউন অফ মাল্টিটিউড। ওকে, এক্ষেত্রে যে তথ্যটা মাথায় রাখবেন, কালেকটিভ নাউনের জন্য ব্যবহৃত প্রোনাউন ও ভার্ব
বোথ সিঙ্গুলার হয়। আর অন্যদিকে নাউন অফ মাল্টিটিউডের জন্য বা মাল্টিটিউডের জন্য ব্যবহৃত প্রোনাউন ও ভার্ব এইটা আবার প্লুরাল হয়। তো বিষয়টা আমি আপনাদেরকে এইভাবে বলি, যেমন দেখেন ফ্যামিলি হলো একটা, ফ্যামিলি শব্দ হচ্ছে একটা কালেকটিভ নাউন, এন্ড ফ্যামিলির মধ্যে অনেক মেম্বার থাকে। যেমন আমাদের ফ্যামিলি যদি ধরি, আমার আব্বা মারা গেছে, আম্মা আছে একজনেই, ভাই হলো আমার 7 জন, বোন আমার 5 জন, তো আমরা মাত্র 13 জন মেম্বার। এই 13 জন মেম্বার নিয়ে আমাদের ফ্যামিলি। দেখেন কালেকটিভ নাউনের সকল মেম্বার মতের দিক থেকে, পথের দিক থেকে, মতাদর্শ ভাবাদর্শের দিক থেকে যদি এক হয় তাহলে তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন ধরে নেন আমরা 13 জনই হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, আল্লাহ মাফ করুক, হ্যাঁ, আমরা 13 জনই মনে করেন বিএনপি, অথবা 13 জনই জামাত, অথবা নুরুর দল আর কি দল জানো স্যার? গণপরিষদ, গণ অধিকার, হ্যাঁ, ধরে নেন 13 জনই গণ অধিকার, তাহলে বুঝবেন আমরা কালেকটিভ নাউন। কিন্তু যদি এরকম হয় আমার আম্মা জামাত, আমি হলাম মানে আমরা ভাইরা বিএনপি, বোনেরা হচ্ছে জাতীয় পার্টি, এর চাচার দল আর কি, হ্যাঁ, তাহলে দেখেন ফ্যামিলি একটাই, কিন্তু আমরা মতের দিক থেকে, পথের দিক থেকে এক হতে পারলাম না, তার মানে আমরা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছি। তো এটা বুঝবেন কিভাবে? দেখেন এখানে ক্লাস আমরা বুঝতেছি ক্লাস একটা, কিন্তু এখানে হ্যাজ না বসে হ্যাভ বসে গেছে। এবং দেখেন একটা ক্লাসের মানুষগুলো বা স্টুডেন্টরা যখন মিট করছে, মিট করার পরে তারা ডিফারেন্ট সিদ্ধান্ত নিয়েছে। তাহলে একটা ক্লাসের সকল স্টুডেন্টরা যদি সিদ্ধান্তের দিক থেকে এক হতে না পারে, তাহলে তো আপনাকে আর কালেকটিভ বলা যাবে না, প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জন্য স্যার এই যে ব্যবহৃত প্রোনাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল, এই যে ভার্বটা প্লুরাল, ইভেন তাদের ডিসিশনও একাধিক। সো এটা হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা কিন্তু মূলত কালেকটিভ নাউনের একটা পার্ট। অপশনে যদি নাউন অফ মাল্টিটিউড না থাকে সেক্ষেত্রে আপনি এটাকে কালেকটিভ নাউন বলতে পারতেন, বাট নাউন অফ মাল্টিটিউড বা নাউন অফ মাল্টিটিউড থাকার পরে এটা আর বলার সুযোগ নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা একটা বিষয় দেখলাম যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে আপনাদের অনেক অবদান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অনেক অবদান আছে, আমার বাবার অবদান আছে, কিন্তু আমি অবদান রাখতে পারলাম না। তো হ্যাঁ, স্টুডেন্টদের প্রতি মানে অনুরোধ থাকবে, দোয়া করবেন আল্লাহ আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা দেখ, ঠিক আছে, আপনাদের অনেকগুলো ভাই বোন। ওকে, আমরা এখানে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন পাইছি, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি? কমেন্টগুলো দেখাইতে হবে। আচ্ছা, আমরা একটু কমেন্ট দেখি স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এটা অনেকবার পরীক্ষায় আপনাদের আসে, আমরা দেখি বিভিন্ন চাকরি পরীক্ষায়, যে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কোন ব্যক্তি। একটু প্লিজ সবাই হচ্ছে কমেন্ট করেন, অনলাইনে যারা সংযুক্ত আছেন সবাই আজকের এই কোশ্চেনটার অ্যান্সার দেন। স্যার সবাই তো ক লেখা শুরু করে দিছে। আচ্ছা, সবাই হচ্ছে ক বলছে, মানে কিন্তু ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বলছে হচ্ছে গ, মোহাম্মদ ঘুরি। গ বলছে একজন, বাকিগুলা হচ্ছে সবাই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বলতেছে। ইশরাত জাহান আশা বলছেন এ। আচ্ছা, রায়হান কবির বলছে যে শরীফ স্যার ইন্টারন্যাশনাল ক্লাস পড়াও। অসংখ্য ধন্যবাদ। আনডেসক্রাইবেবল, ওরে বাবা, চমৎকার একটা শব্দ ব্যবহার করছে। সবাই ক বলতেছে স্যার, সবাই বলতেছে ক। আনজিদা গ বলছে। দুইজন দেখেন খেয়াল করেন বলছে হচ্ছে গ, কয়েকজন 3 জন গ বলছে, বাকি সবাই হচ্ছে ক বলতেছে। আচ্ছা, এখন আসেন আমরা একটু স্যার দেখি যে আসলে ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে কে। তার আগে আমরা একটু হিস্ট্রিটা জানি। আমরা দেখলাম যে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা না, সর্বপ্রথম সূত্রপাত, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন সূত্রপাত করছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু বিজয়ের মাধ্যমে। সিন্ধুর তখন রাজা ছিল হচ্ছে দাহির, এই সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসনের সূত্রপাত করছে মোহাম্মদ বিন কাসিম 712 সালে। তিনি কিছুদিন পরেই এই অঞ্চল ছেড়ে চলে গেলেন, প্রতিষ্ঠা করতে পারেন নাই। তারপরে আমরা দেখলাম উনি কি স্যার পরাজিত হয়ে চলে গেলেন নাকি? না, উনি জয়লাভ করে তারপরে কিছুদিন ওনার বাড়ির টান ছিল, এজন্য চলে গেছে, প্রতিষ্ঠা করতে পারে নাই। এরপরে আমরা দেখলাম যে 1191 সালে এই মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে আসলো, এবং আসার পরে আমরা দেখলাম তরাইন নামক একটা জায়গা আছে, এই তরাইন নামক স্থানে পৃথ্বীরাজ চৌহানের সাথে তার একটা যুদ্ধ হয়। যুদ্ধটা হয়েছে স্যার কোন জায়গায়? তরাইন নামক স্থানে। এই জন্য এই যুদ্ধের নাম তরাইন যুদ্ধ। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, আর মোহাম্মদ ঘুরি পরাজিত হয়, এই জন্য সে পেছনে ব্যাক করে চলে গেছে। কিন্তু পরবর্তী বছর 1192 সালে প্রতিশোধ নেওয়ার জন্য আবারও মোহাম্মদ ঘুরি আসছে, এবং সেই তরাইন নামক স্থানে পৃথ্বীরাজ চৌহানের সাথে তার আবারও যুদ্ধ হয়। সেই যুদ্ধকে বলা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ।
কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে আমরা দেখলাম পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলো আর জয়লাভ করলো মোহাম্মদ ঘুরি। ফলে আচ্ছা। সে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো। তাহলে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে কোন ব্যক্তি? মোহাম্মদ ঘুরি। কিন্তু তিনি 2 বছর পরে চিন্তা করলেন আমার আর এই উপমহাদেশে থাকা হবে না, আমাকে আবার আমার অঞ্চলে ব্যাক যেতে হবে। এই জন্য তার জামাতা ছিল যার নাম ছিল কুতুবউদ্দিন আইবেক। সে কুতুবউদ্দিন আইবেককে বললো এই অঞ্চল শাসন করার দায়িত্ব তোমার। এই জন্য কুতুবউদ্দিন আইবেক এই অঞ্চলে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। তাহলে স্থায়ীভাবে বললে কোন ব্যক্তি হবে? কুতুবউদ্দিন এর জামাতা কুতুবউদ্দিন আইবেক। এরপরে আমরা দেখলাম 1204 সালে আমাদের এই বাংলা অঞ্চলে তখন শাসক ছিল হচ্ছে লক্ষণ সেন। সেই লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে। আর এটা কোথায় স্যার? ভারতীয় উপমহাদেশ। আচ্ছা আচ্ছা। যদি বলতো বাংলায় তাহলে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 সালে। তার মানে এইখানেও তো কোশ্চেন একটা পেঁয়াজ থাকলো স্যার, একটা হলো বাংলায় আর একটা হলো বাংলায় উপমহাদেশ। একটা উপমহাদেশ। বাহ। সেই উপমহাদেশের সূত্রপাত বললে কি হবে? মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা আচ্ছা। আর যদি বলে প্রতিষ্ঠা তাহলে হবে মোহাম্মদ ঘুরি। আর যদি বলে স্থায়ীভাবে প্রতিষ্ঠা তাহলে কুতুবউদ্দিন আইবেক। তাহলে কুতুবউদ্দিন আইবেক। আর বাংলায় বললে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আশা করি যারা স্টুডেন্ট তারা হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন যে এখানে অনেকগুলো পেয়াস আছে, এই কনফিউশন আছে। এই বিষয়টা যদি আপনারা বুঝে পড়েন তাহলে আপনাদের জন্য খুবই ইজি। যদি বলতো ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত তাহলে 712 সালে মোহাম্মদ বিন কাসিম। যদি বলে ভারতীয় উপমহাদেশে মুসলিম প্রতিষ্ঠা তাহলে 1192 সালে মোহাম্মদ ঘুরি। যদি বলে স্থায়ীভাবে প্রতিষ্ঠা তাহলে হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। আর যদি বলে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠাা তাহলে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। স্যার তারান্নম বলতেছে আমার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন, তাই আমার ভুল হওয়ার কথা না হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুইটি রায় প্যাচাইল না, জি প্যাচাইল না প্রশ্ন বাবা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী আমাদের রাহান কবির ভাই বলতেছেন ওনার লাইফের দেখা বেস্ট টিচার শরীফ স্যার। ধন্যবাদ ভাই শরীফ স্যার, আমারও লাইফের দেখা ওয়ান অফ দা বেস্ট টিচার্স বলতে পারেন আর কি। আমার লাইফের দেখা বেস্ট স্টুডেন্টস হচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। তাহলে আসেন আমরা আরেকটা প্রশ্ন দেখি। হি ইজ ড্যাশ দা জাব। তার মানে দেখেন এখানে আমরা একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। এখানে আসলে মূলত 3টা গ্যাপ। হ্যাঁ, এখানে মূলত 3টা গ্যাপ। দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর করতে পারেন কিনা। হি ইজ ড্যাশ দা জব, সে চাকরিটি পেতে ড্যাশ ড্যাশ বা সে চাকরিটি ড্যাশ। তা আমরা এখানে যদি আসি অপটিমিস্টিক দেখতে পাচ্ছি। অপটিমিস্টিক মানে হলো আশাবাদী, আশাবাদী। এনাফ মানে তো জানেন যথেষ্ট। গেটিং তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, আমার ভুলে ভরা, আচ্ছা আচ্ছা সমস্যা নাই। বিষয়টা হচ্ছে গিয়ে এনাফের ক্ষেত্রে একটা রুল আছে। হ্যাঁ, এনাফের ক্ষেত্রে একটা রুল আছে, আমি এখানে বলে দিই। সেটা হলো যদি আপনি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে চান তাহলে আপনার অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে। আর যদি নাউনকে মডিফাই করতে চান তাহলে এনাফটা নাউনের সামনে চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে সব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য সেই অ্যাডজেক্টিভের সামনে আসে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যেমন দেখেন আপনি যদি বলেন গুড, আপনি চাচ্ছেন এটাকে একটু মডিফাই করবেন, তাহলে কি বলবেন? ভেরি গুড। আপনি কখনোই গুড ভ্যারি বলতে পারবেন না। আপনি যদি বলেন স্মার্ট, আপনি কি বলবেন স্মার্ট ভ্যারি? নো, আপনি বলতেছেন ভেরি স্মার্ট। প্রত্যেকটা অ্যাডভার্ব যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে তার ঠিক সামনে বসে। কিন্তু এনাফ এমন এক অ্যাডভার্ব, এর চরিত্র ভালো না, সামনে না, সবসময় পেছন দিকে থাকতেছে। সে যদি গুড বলে তাহলে ভেরি গুড না বলে বলবে গুড এনাফ। ভেরি হলে সামনে আসছে। আবার দেখেন স্মার্ট বললে বলবে স্মার্ট এনাফ। তার মানে এনাফ একটা অ্যাডভার্ব, যদি সে অ্যাডভার্ব হয় আর কি, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের সামনে না গিয়ে পেছনে বসবে। ওকে, আচ্ছা তাহলে দেখেন হি ইজ, আমাদের উত্তরটা হচ্ছে ডি। হি ইজ অপটিমিস্টিক এনাফ, সে যথেষ্ট আশাবাদী। আর বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন আপনি যদি অ্যাডজেক্টিভ প্লাস এনাফ পান, এরপরে সাধারণত সবসময় আমাদেরকে একটা ইনফিনিটিভ লিখতে হয়, সবসময় একটা ইনফিনিটিভ লিখতে হয়। তাহলে বিষয়টা আসতেছে হি ইজ অপটিমিস্টিক এনাফ। এই যে এনাফ পর্যন্ত আমি পেয়ে গেছি, এবার আমার কি করতে হবে? ইনফিনিটিভ নিতে হবে। তাহলে ইনফিনিটিভ নিলে যে টু গেট, টু প্লাস ভার্ব, হ্যাঁ, টু গেট দা জব, অর্থাৎ সে চাকরিটি পেতে যথেষ্ট আশাবাদী। ওকে, তাহলে এই ছিল আমাদের ইংরেজি প্রশ্নের আয়োজন আর কি। স্যার আপনার মনে হয় আরো প্রশ্ন আছে?
এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের কোন বিভাগটি ভারতীয় সীমান্তে অবস্থিত নয়? লেখেন, বাংলাদেশের কোন বিভাগটি ভারতীয় সীমান্তে অবস্থিত নয়? সবাই এই কোশ্চেনের অ্যান্সার দেন। বাংলাদেশের কোন বিভাগটি ভারতীয় সীমান্তে অবস্থিত নয়? আচ্ছা, অনেকে ডি বলতেছেন স্যার, মানে ঢাকা আর কি। আচ্ছা, ঢাকা বলছে, আবার কেউ কেউ বরিশাল বলছে, খেয়াল করেন। আচ্ছা, কেউ কেউ বরিশাল এবং কেউ কেউ কি বলতেছে, ঢাকা বলতেছে। এখন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের দুইটা বিভাগের সাথে, খেয়াল করেন, বাংলাদেশের দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই। আচ্ছা, বাংলাদেশের দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই। যদি আমরা একটু শেষের দিকে যাই তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে বুঝাইতে পারবো। দেখেন এখানে দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই স্যার। এই যে একটা আমরা পাচ্ছি হচ্ছে ঢাকা, আর এখানে হচ্ছে বরিশাল, খেয়াল করেন। আচ্ছা, এই দুইটা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই। তাহলে খেয়াল করে দেখেন বাকি বিভাগগুলোর সাথে দেখেন ভারতের কি আছে, সীমানা আছে। এখন আমাদের অপশনে ঢাকা এবং বরিশাল দুইটাই ছিল, তাহলে কি করবো স্যার? তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা? এখন সেক্ষেত্রে যখন অপশনে একাধিক উত্তর থাকে তখন স্টুডেন্টদের মধ্যে একদল বলে যে স্যার প্রথমে যেটা অ্যান্সার থাকবে সেটা হচ্ছে অ্যান্সার, আবার কেউ বলে যে দুইটা যে কোনো একটা দিলেই হবে। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পিএসসি কখনো এভাবে খোঁড়া যুক্তিতে বিশ্বাস করে না। পিএসসি চিন্তা করে দুইটা অপশনের মধ্যে কোনটা সর্বাধিক যুক্তিযুক্ত, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখেন স্যার, এই যে বরিশালের এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগরের নিচে আন্দামান ও নিকোবর নামে দুইটা দ্বীপপুঞ্জ আছে ভারতের। তাহলে এই বরিশালের সাথে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কি জলসীমানা আছে স্যার? জলসীমানা আছে? হ্যাঁ, আছে আছে আছে। কিন্তু এই ঢাকার সাথে স্থল জল কোনো সীমানা কোনো দিক থেকে নাই। তাহলে আমি বরিশালকে বাদ দিতে পারবো, ঢাকাকে কোনোভাবে বাদ দিতে পারবো না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ঢাকা। এজন্য যারা ঢাকা অ্যান্সার দিবেন তারা সবাই হচ্ছে রাইট অ্যান্সার। যখন অপশনে একাধিক উত্তর থাকবে, আমি আবারও বলছি, অপশনে একাধিক উত্তর থাকবে, সেক্ষেত্রে যেটা সর্বাধিক যুক্তিযুক্ত, যেটাকে আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তার মানে যে প্রথমে থাকলে হবে, এটা একটা খোঁড়া যুক্তি না? এটা একটা খোঁড়া যুক্তি। আরো একটা বিষয় স্যার, আমরা এখান থেকে একটা বিষয় জেনে নিতে পারবো, সেটা হচ্ছে এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের সাথে ভারতের সীমানা আছে, আবার এখানে হচ্ছে মায়ানমারের সীমানা আছে। তাহলে বাংলাদেশে একটা বিভাগ যার সাথে দুইটা দেশেরই সীমানা আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম। তাহলে আমরা অনেকগুলো বিষয় এখান থেকে জেনে নিতে পারলাম। তো সেক্ষেত্রে যারা হচ্ছে বরিশাল অ্যান্সার করছেন তাদেরটা হচ্ছে কি বলে হয় নাই, যারা ঢাকা অ্যান্সার করছেন তারা হচ্ছে রাইট অ্যান্সার। আরো একটা বিষয় এখান থেকে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 7 সিস্টার্স ভুক্ত অঙ্গরাজ্য কতটি? একটু প্লিজ সবাই অ্যান্সার করবেন এটার। একজন লিখছেন স্যার রাঙামাটি। রাঙামাটি দেখেন, জেলা বললে রাঙামাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভাগ বললে চট্টগ্রাম, বিভাগ বললে চট্টগ্রাম। আর কোন জেলা যার সাথে দুইটা দেশের সীমানা আছে সেটা হচ্ছে রাঙামাটি, আর বিভাগ বললে চট্টগ্রাম। আপনার পাঁচটা, সবাই পাঁচটা বলতেছে, সবাই পাঁচটা বলছে। আচ্ছা, সবাই অ্যান্সার করুক, তারপর আমি দেখাই দিব। আমি এখানে স্যার একটু মানচিত্রটা আঁকাই নেই, তাহলে সেক্ষেত্রে আমরা একটু সুবিধা হবে। তাহলে আমার কোশ্চেনটা ছিল হচ্ছে স্যার, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 7 সিস্টার্স ভুক্ত অঙ্গরাজ্য কতটি? এখানে সবাই যারা আছে তারা বলছেন কতটি স্যার? পাঁচটা। শেষের দিকে দুইজন বলছে হচ্ছে তিনটা। এবার আসেন দেখেন, খেয়াল করেন, এখানে ভারতের যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ হচ্ছে এই পর্যন্ত স্যার। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে আসাম। এই আসাম ঠিক এই পর্যন্ত। আচ্ছা। আর এখানে যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে মেঘালয়। নাম কি স্যার? মেঘালয়। এখানে যে ভারতের অঙ্গরাজ্য তার নাম হচ্ছে ত্রিপুরা। আচ্ছা আচ্ছা। ত্রিপুরা। এখানে যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে মিজোরাম। নাম কি স্যার? মিজোরাম। মিজোরাম। এই পাঁচটা হচ্ছে ভারতের অঙ্গরাজ্য। কয়টা অঙ্গরাজ্য? পাঁচটা। তাহলে বাংলাদেশের সীমান্তে ভারতের অঙ্গরাজ্য কয়টা? পাঁচটা। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। কিন্তু আমরা জানি 7 সিস্টার্স ভুক্ত অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্যের সূত্র হচ্ছে স্যার আমের নাম
অমিত্রী, আমের নাম অমিত্রী, এটাতে ত্রিপুরা। আচ্ছা আচ্ছা, এই মিতে হচ্ছে মিজোরাম, এটাতে হচ্ছে অরুণাচল, আচ্ছা আচ্ছা, এটাতে হচ্ছে মণিপুর, এটাতে হচ্ছে নাগাল্যান্ড, 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 এটাতে হচ্ছে মেঘালয়, আর এটাতে হচ্ছে আসাম। আসাম। এখন স্যার একটা বিষয় দেখেন তো, পশ্চিমবঙ্গ কি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত? না 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 তাহলে পশ্চিমবঙ্গকে আমরা ধরতে পারবো না, বাদ। কিন্তু বাকি দেখেন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই চারটা কি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত? হ্যাঁ অবশ্যই। তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত কয়টা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? চারটা। চারটা। ও মাই গড। কিন্তু ভারতের মোট অঙ্গরাজ্য বললে কয়টা হয়তো স্যার? আচ্ছা, মোট অঙ্গরাজ্য বললে আমরা পাঁচটা বলতাম। পাঁচটা নিতাম। কিন্তু সেভেন সিস্টার্স যেহেতু উল্লেখ করে দিচ্ছে, আমরা জানি পশ্চিমবঙ্গ তার seven মানে sisters এটাও অন্তর্ভুক্ত তো না। ট্রিকি কোশ্চেন। এটাও ট্রিকি কোশ্চেন। আচ্ছা, আচ্ছা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে দুইটা দেশের আন্তর্জাতিক সীমানা আছে, একটা বললাম ভারত, আর এখানে হচ্ছে মায়ানমার। মায়ানমার। তো এই মায়ানমারের সীমানা হচ্ছে এখানে, খেয়াল করেন স্যার, এই মায়ানমারের আবার দুইটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। একটা অঙ্গরাজ্য যার নাম এখানে হচ্ছে আরাকান, যেটাকে আমরা বর্তমান সময়ে নাম হচ্ছে রাখাইন, আচ্ছা আচ্ছা, রাখাইন অঙ্গরাজ্য। আর এখানে যে অঙ্গরাজ্য তার নাম হচ্ছে চীন। তারপরে চীন একটা দেশ, আবার মায়ানমার একটা অঙ্গরাজ্যের নাম হচ্ছে চীন। আচ্ছা স্যার, কুকি চীন শুনি, এটা কি এই না না অঞ্চল থেকে? না না। আচ্ছা, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখেন যে হচ্ছে মায়ানমারের দুইটা অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাখাইন অঙ্গরাজ্য। আমরা এখান থেকে আরো একটা বিষয় জেনে নিলাম। তো আমাদের মোটামুটি স্যার আজকের ক্লাসে আমরা হচ্ছে শেষ পর্যায়ে একদম আসছি। শেষে চলে আসছি। আশা করতে পারি অনেকেই আমাদের এই ক্লাস থেকে আজকে উপকৃত হয়েছেন বা দেখতে করতে পারছেন। তো স্যার আমরা হচ্ছে আপনার একটা কোশ্চেন আছে? আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে শেষ করে দিচ্ছি। আমাদের আরেকটা প্রশ্ন আছে। এখানে বলা হচ্ছে which of the following statement contains the redundancy? আচ্ছা, রিডান্ডান্সির বাংলা হলো বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য দোষ কি? যেমন ধরেন আপনাকে বললাম যে আমার জীবনের লাইফে তোমার মতো মানুষ দেখি নাই। জীবনের আর লাইফ হয়, জীবন আর লাইফ তো একই জিনিস, এরকম আর কি। হ্যাঁ, তো এখানে চারটা সেন্টেন্স দেয়া আছে, তো আমরা দেখি কোন সেন্টেন্সটাতে রিডান্ডেন্সি আছে আর কোথায় নাই। তাহলে আমরা যদি প্রথমটাতে চলে আসি, আমি ভেঙেই দেখাই। হ্যাঁ, বিল, বিল কিন্তু ওই যে একটা মানুষের নাম, আবার ওই যে মনে করেন খাওয়া দাওয়ার পরে যে বিল আছে সে বিল না। বিল ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক, বিল ব্যাংকের ভিতরে গেল এন্ড উইথড্রু। এখানে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এই যে পড়ে আসছি গ্রো, এরপর এটারে পড়ে আসছি আমরা গ্রিউ। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমি আজীবন গ্রিউ পড়ে আসছি, এটার উচ্চারণ হলো স্যার গ্রু। এই যে উইথড্রু বলে আসি, এটার উচ্চারণ হচ্ছে উইথড্রু। এখনই আপনারা অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজ ডিকশনারিতে সার্চ দিলে দেখতে পাবেন এটা হচ্ছে ড্রু। তাহলে আমরা বিষয়টা যেটা পাচ্ছি আর কি, বিল ওয়েন্ট ইনটু দ্য ব্যাংক, বিল ব্যাংকে গেল এবং সে $100 উইথড্রু করলো। বাক্যটাতে কোনো বাহুল্য দোষ নাই, এটা কারেক্ট। এবার দেখেন উইলিয়াম হিট দ্য লটারি। হিট দ্য লটারি মানে হচ্ছে লটারি জিতে যাওয়া। জিতে গেল এন্ড ওয়াজ অন ইজি স্ট্রিট। এই যে ওয়াজটা হলো মূলত বি ভার্ব, বি অন ইজি স্ট্রিট মানে সচ্ছল হয়ে যাওয়া। তাহলে উইলিয়াম লটারি জিতলো এবং সে সচ্ছল হয়ে গেল ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জীবনের বাকি সময়ের জন্য। এখানেও কোনো প্রবলেম নাই, কারেক্ট। এবার 3 নম্বরে আসতেছি, অ্যান্ডারসন। অ্যান্ডারসন ট্রাইড টু অবটেইন আ লোন। অ্যান্ডারসন একটা লোন পাওয়ার জন্য চেষ্টা করেছিল, বাট কিন্তু হি ওয়াজ ডিনাইড ক্রেডিট, কিন্তু তাকে ঋণ দেয়া হয় নাই। এই লোন আর ক্রেডিট সমার্থক শব্দ, তাহলে এখানেও সমস্যা নাই। সমস্যা অনেকের কাছে মনে হবে ডিতেও নাই। আসেন আমরা একটু দেখি। জোসেফ উইথড্রু হিজ লাস্ট $50। জোসেফ তার শেষ যে $50 ছিল সেটা উইথড্রু করলো, তুলে নিল ফ্রম দ্য এটিএম মেশিন। এটিএম মেশিন থেকে। যে গিট্টুটা এইখানেই লাগছে। আমরা জানি এ ফর অটোমেটেড, টি ফর টেলার, এম ফর মেশিন। অটোমেটেড টেলার মেশিন থেকে জোসেফ তার $50 উত্তোলন করলো। এখন এইখানে অটোমেটিক্যালি একটা মেশিন দেয়াই আছে, এরপর যদি আবার মেশিন দেন, এত মেশিন হলে তো সমস্যা বাবা, মেশিন একটা হইতে হবে। হ্যাঁ, তো এইখানে দেখেন বাহুল্য দোষ, বাহুল্য দোষ স্যার, এই এম দিয়ে মেশিন বোঝাচ্ছে। সো সেকেন্ড টাইম আমরা আর মেশিন লিখতে পারবো না। তাহলে প্রবলেম হলো আমাদের ডি নাম্বার বাক্যটাতে। ওকে, তো এই হলো আমাদের আজকের আলোচনা আর কি। টিচাররা সবাই, টিচাররা সবাই, জি জি, টিচাররা সবাই সবাই। তাহলে এই যে এখানে আমার একটা ঝামেলা আছে স্যার। এখানে একটা খুব ঝামেলার বিষয় হচ্ছে, এখানে একটা মারাত্মক ঝামেলা। এটা আমি স্টুডেন্টদেরকে বলি যে বাংলায় এইরকম বলা যায় না যে সকল
শিক্ষক শিক্ষকগণ বলা যায় না, কারণ সকল বলছে মানে গণ, হ্যাঁ, কেটে দিল যেকোনো একটা, এটা এইটা হচ্ছে দেখার পর আমাদের কিছু স্টুডেন্টরা অতি উৎসাহী হয়ে যায়, হয়ে এরা বলে কি তাহলে পরে মনে হয় কাজ হয়েছে রে, যেহেতু অল লিখছি তাহলে আমি ইংরেজিতে এস দিব না। চিন্তা করে কি, যেহেতু বাংলায় গণ লিখলে plural হয়, এখানে তো আছেই, আচ্ছা। এরা এটাও চিন্তা করে তাহলে অল দিছি আর এস দিব না। বাবা ভাষাগত পার্থক্য থাকে কিন্তু, বুঝছেন, বাংলায় ভার্ব ছাড়া বা ক্রিয়া ছাড়া বাক্য হয়, ইংরেজিতে হয় না। এটা বাংলার ক্ষেত্রে বাহুল্য দোষ, আর এটা ইংরেজির ক্ষেত্রে আবশ্যক। আপনাকে অল যেহেতু ডিটারমিনেন্টটা প্লুরাল, পরেরটাও প্লুরাল লিখতে হবে। ওকে, এই তো ধন্যবাদ। তো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কি। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকবার বলে দেই যে আমাদের খুব শীঘ্রই মানে 1 তারিখ থেকে এমটিআরসি এর একটা ব্যাচ চালু হচ্ছে, প্লাস 10 থেকে 20তম গ্রেডের যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমাদের আরেকটা ব্যাচ আসতেছে আর কি। তো যারা যুক্ত হতে চাচ্ছেন, এই আমাদের এখানে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে কিংবা আমাদের পেজের মেসেজ অপশনে এসে মেসেজ দিলে হবে। এবং এখানে একটু বলে রাখি যে যারা 1 তারিখের মধ্যে ভর্তি হবেন, আমরা রেগুলার এটা 4000 টাকা কোর্স ফি রাখার কথা, তবে আমরা 50% 2500 টাকা ধরেছি। তবে যারা 1 তারিখের মধ্যে ভর্তি হবেন, 1 তারিখের মধ্যে যদি ভর্তি হলে সেক্ষেত্রে আপনারা মাত্র 1500 টাকায় আমাদের সাথে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম। জি স্যার, এটা যে 1 তারিখ পর্যন্ত আমরা হচ্ছে 1500 টাকা 1500 টাকায় ভর্তি নেব। ইংরেজিতে হচ্ছে আমরা জানি যে আমাদের এখানে ক্লাস নেবে হচ্ছে মির্জালাল সুমন স্যার, আন্তর্জাতিক বিষয় বলি বা জিওগ্রাফি বা বাংলাদেশ, সেটা হচ্ছে আমি ক্লাস নিব। তো আপনারা তো আমাদেরকে চেনেন, এবং হচ্ছে ম্যাথ এবং বাংলা আমাদের মতন এরকম সুপার ডুপার টিচারকে আপনারা হচ্ছে সাথে পাচ্ছেন, যাদেরকে আপনারা চেনেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ভালো ভালো ক্লাসে দেখছেন, পরিচিত মুখ আপনারা দেখতে পাবেন। তো আশা করি হচ্ছে সবাই হচ্ছে ভালো লাগবে ক্লাসটা। তো আপনারা যারা হচ্ছে ভর্তি হতে ইচ্ছুক তারা খুব দ্রুত 1 তারিখের মধ্যে হচ্ছে এই অফারটা নিয়ে হচ্ছে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। ঠিক আছে, সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এক ভাই প্রশ্ন করলো কোর্স ফি, ভাই বললাম 1 তারিখের মধ্যে ভর্তি হলে 1500 আর এরপরে 2000। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।